জ্ঞাপন। রঙের আনন্দে, খুশির উচ্ছ্বাসে জীবনের প্রতিটি দিন হোক হোলির মতোই রঙিন। রঙের উৎসব দোল পূর্ণিমার পবিত্র প্রভাতে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বসন্তের আগমনে আবিরের রঙে রাঙা হয়ে উঠুক আপনার জীবন। দূর হোক সব দুঃখ আর কাটুক আনন্দ ও উৎসবে। শুভ দোল যাত্রা ও রঙিন হোলির শুভেচ্ছা শ্রোতা বন্ধু। চলে এলো হিন্দুদের আরও একটি গুরুত্বপূর্ণ বসন্ত উৎসব দোলযাত্রা। দোলযাত্রা মূলত রাধা ও কৃষ্ণের প্রেম ও ভক্তির প্রতীক। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের দোলের দিনকে বসন্ত উৎসব হিসেবে বিশেষভাবে উদযাপনের প্রচলন করেন তিনি। তাই তো মানুষ রঙের আনন্দে মেতে উঠে। হোলির এই পুণ্য দিনে সবাই একে অপরকে রং ও আবির লাগায়। ছোট বড় ধনী গরিব সকলেই ভেদাভেদ ভুলে আনন্দে অংশ নেয়। অনেক জায়গায় গান নাচ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়। হোলি আমাদের শেখায় ভালোবাসা ও ভ্রাতৃত্বের মূল্য। এই উৎসব মানুষে মানুষে দূরত্ব কমায় এবং সমাজে ঐক্যের বার্তা ছড়ায়। হোলি যে শুধুমাত্রই রঙের উৎসব তা কিন্তু নয়, এটি অশুভের উপর শুভের জয়ের প্রতীক। রঙের উচ্ছ্বাসে এই দিন আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তোলে এবং আশার সঞ্চার করে। যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। শ্রোতা বন্ধুরা, আজকের সকালটা একটু অন্যরকম, তাই না? হাওয়ার মধ্যে কেমন একটি মিষ্টি আবিরের গন্ধ, রোদ্দুরে কেমন এক হলুদ আভা। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন গায়ে রং মেখে আমাদের ডাকছে, এসো আজ একটু মনটাকেও রাঙাই। আজকের এই স্নিগ্ধ সকালে জানালার বাইরে যদি একটু তাকান, দেখবেন প্রকৃতি নিজেই যেন রং মেখে দাঁড়িয়ে আছে। কচি পাতার সবুজ, শিমুল পলাশের লাল, কৃষ্ণচূড়ার আগুন রাঙা আভা, সব মিলিয়ে বসন্ত যেন নীরবে বলছে, আমি এসে গেছি। আর বসন্ত এলেই যে উৎসবের কথা আমাদের মনে প্রথমেই ভেসে ওঠে, তা দোল উৎসব। দোল মানেই শুধু আবিরের রং নয়, দোল মানেই এক অন্যরকম অনুভব। শীতের দীর্ঘ নির্জনতা পেরিয়ে যখন প্রকৃতি নতুন প্রাণে জেগে ওঠে, তখন মানুষের মনও নতুন করে রাঙাতে চায় নিজেকে। বসন্ত আসলে নবজাগরণের ঋতু প্রকৃতির হৃদয়ের সম্পর্কের। শুকনো ডালে যেমন নতুন পাতা আসে, তেমনি আমাদের জীবনের ক্লান্ত দিনগুলির পরেও নতুন আশার কুঁড়ি ফুটে ওঠে। শ্রোতা বন্ধুরা, হয়তো আজকের এই দোলযাত্রা, কালকের রং খেলা, তারপর রং মুছে যাবে, আবির ধুয়ে যাবে, কিন্তু আজকের এই ভালোবাসা, এই হাসি, এই মনের রং যেন সারা বছর আমাদের সঙ্গে থাকে। দোল আমাদের শেখাক ঘৃণার বদলে ভালোবাসা,
অভিমানের বদলে ক্ষমা, অন্ধকারের বদলে আলো বেছে নিতে। আপনাদের প্রত্যেকের জীবন হোক রঙিন, সুস্থ, আনন্দময় এবং আপনাদের আজকের সকালটা হোক বসন্তের মতো উজ্জ্বল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। শ্রোতা বন্ধু, ইতিহাসের পাতা ঘাটলে দেখব 1969 সালের আজকের এই দিনই ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল। 1971 সালের আজকের এই দিনই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানখানি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ গোলাম মুস্তাফা খাঁ 1931 সালের আজকের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়াও আজ বিশ্ব শ্রবণ দিবস, বিশ্ব জন্ম ত্রুটি দিবস, বিশ্ব বন্যপ্রাণী দিবস। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও প্রাণী ছাড়া পৃথিবী অসম্পূর্ণ। তাই সবাইকে একসাথে এগিয়ে এসে বন্যপ্রাণী এবং পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। আর তারই সঙ্গে শ্রোতা বন্ধুরা, আজকের দিনে আপনাদের যাদেরই কোনো বিশেষ দিন বা জন্মদিন বা বিবাহ বার্ষিকী, সবার জন্য রইল রাশি রাশি শুভেচ্ছা। তাহলে জেনে নিলাম আমরা ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব। শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছি তোমায় পর্বের। লিখছি তোমায় পর্বে আজ বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। অবশ্যই সব কটাই আপনাদের পড়ে শোনাবো। তবে প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন তপন কুমার মজুমদার, তেঘুরিয়া কলুপুকুর, রাজারহাট থেকে। কি লিখছেন উনি, চলুন আপনাদের পড়ে শোনাই। বীরাঙ্গনা ও বিজ্ঞাপন। তোমার মার্চ মাসের প্রথম ভাবনার বিষয় রেখেছ নারীর লড়াই। বিষয়ের সাজুজ্যে কবি কাজী নজরুল ইসলাম সঙ্গতভাবেই বলেছেন, জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মীরা, সুষমা লক্ষ্মী, নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। সমস্ত জগৎ জুড়ে জীব ও প্রাণের যে অবিশ্রান্ত লীলাস্রোত প্রবাহিত হচ্ছে, সেই জীবন্ত প্রাণের স্রোতকে অব্যাহত করতে নারীর ভূমিকাই সর্বাগ্রগণ্য। একথা ভাবা হয়েছে যে শিক্ষা, সংস্কৃতি, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা বোধে জাগ্রত হয়ে উঠেছে তারা। কারণ স্মরণে আসে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যদিও বর্তমান সমাজে নারী শিক্ষার্জনের পর্যাপ্ত সুযোগ পেয়েছে, স্বাধীনভাবে জীবিকা নির্বাহের এবং নানা রকম উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়ে উপযুক্ত মর্যাদা অর্জন করেছে, তথাপি দুঃখের বিষয় এই যে আজও ভারতীয় সমাজে শিশুকন্যা যথোচিত মর্যাদা লাভে বঞ্চিত। আবছা হলেও মনে পড়ে, বিদ্যালয়ে চাকরি করার সুবাদে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার কারিগর হিসেবে পেয়েছিলাম আমার স্বর্গীয়া মাকে। আবার এও মনে পড়ে, এন্ট্রান্স পাস মাকে একদিকে আমার 4 ভাই বোনদের অভাবে সংসারে থেকে মর্নিংয়ে প্রি ইউনিভার্সিটি কোর্সে ক্লাস করে দিনে নিজের চাকুরি স্থলে শিক্ষয়িত্রী হিসেবে কাজ করতে। মা এখন না ফেরার দেশে, কিন্তু আমরা সবাই প্রতিষ্ঠিত। উন্নত উদ্যান পালকের তকমা গায়ে মেখে বনসাই ও হোম গার্ডেনিং শিক্ষণ প্রাপ্ত হয়ে
নিজের শখের বাগানকে আরও বিজ্ঞানভিত্তিক এবং আকর্ষণীয় করতে পেরেছিল আমার স্ত্রী। পরিশেষে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে চলমান সমাজে নানান সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হোক প্রত্যেক নারীর অঙ্গীকার এবং দেশমাতৃকার কাছে উন্নত সমাজ গড়ার শপথ। বাসন্তিক শুভেচ্ছা আনতে তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড। এবারে আমি যে চিঠিখানি পড়ব সেটি অসীম মণ্ডলের লেখা। গ্রাম ঢাকুর, ঢিবা, লাভপুর, বীরভূম থেকে তিনি লিখেছেন প্রিয় অভিজ্ঞাপন। প্রায় ৬০ বছর পূর্বে আমার বাবার ধম্মমা বাল্য বিধবা মেনকা ঠাকুরুন শ্বশুরবাড়ির অত্যাচার ও উৎপীড়ন দুপায়ে মারিয়ে দিয়ে পাকাপাকিভাবে চলে আসেন বাপের বাড়ি এই গণ্ডগ্রাম ঢিবাতে। গ্রামের অভিশপ্ত বাল্য বিধবাদের নিয়ে গড়ে তোলেন এক মহিলা প্রতিষ্ঠান, ফিরিয়ে আনেন তাদের জীবনের স্বাভাবিক ছন্দে। কিন্তু তখনকার দিনে সমাজপতিরা এই অনাচার মেনে নেননি মোটেই। নানা রকম হুমকি, একঘরে করে দেওয়া কিংবা গ্রাম ছাড়া করে দেওয়ার ভয় দেখাতে থাকেন অহরহ। এখান থেকেই মেনকা ঠাকুরনের শুরু হয় অসহায় মহিলাদের নিয়ে নারীর লড়াই। তিনি ওই সমস্ত মহিলাদের বোঝাতে থাকেন, দেখো, একটা দেশ ও সমাজ গঠনে নারীদের ভূমিকা আজ গোটা বিশ্বেই স্বীকৃত। তাই তোমরা গর্জে উঠে বলো, তুমি কেবলই নারী নও, আপন ভাগ্যকে জয় করিবার অধিকার তোমাকে ছিনিয়ে নিতেই হবে। নানান প্রতিকূলতার বেড়াজাল ডিঙিয়ে তোমার অধিকার তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি তো শুধু নারী নও, জীবনের ঝুঁকি নিয়ে পেটের দায়ে গর্ভাবস্থায় কায়িক পরিশ্রম করতেও তুমি পিছপা হও না। এইসব সাধারণ নারীদের লড়াই কি বৃথা যাবে? তোমাদের আত্মত্যাগের কি কোনো মূল্য নেই? ইতিহাসের পাতায় দেখো, মৈত্রী, অপালা, বিশ্ববাড়া থেকে রিজিয়া সুলতানা, রানী লক্ষ্মীবাঈ, কল্পনা চাওলারা প্রমাণ করেছেন পুরুষকে ছাপিয়ে অর্ধেক আকাশের পতাকাকে আকাশ ছোঁয়া উচ্চতায় পৌঁছে দিয়েছেন তারা। তোমরা যে ভোগ্যপূর্ণ নও। পুরুষতান্ত্রিক সমাজের মনে চেপে বসা ভাবনার এই জগদ্দল পাথরটা সরিয়ে ফেলতেই হবে। হতাশ হইও না নারী, ভালো করে তাকিয়ে দেখো, তোমরা এখন চার দেয়াল ভেঙে নিজেকে মেলে ধরেছ বিশ্বের দরবারে। সে সময়ও বিধবাদের নিয়ে নারীর লড়াই থেমেছিল না। বিধবা বিবাহ তখনও সেভাবে স্বীকৃতি পায়নি সমাজে। তাই তার সেই লড়াই ধর্মীয় শাসনের কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে বিধবাদের দেখিয়েছিলেন দ্বিতীয়বার ঘর বাঁধার স্বপ্ন। আজ আর মেনকা ঠাকুরুন বেঁচে নেই, কিন্তু লড়াই থেমে যায়নি, শুধু বদলেছে সময়। পরিশেষে বলি, এরকম মহিষীদের আবির্ভাব যুগে যুগে অটুট থাকুক নারীর লড়াই। অসীম মণ্ডল, গ্রাম ঢাকুর, ঢিবা, লাভপুর, বীরভূম। শ্রোতা বন্ধুরা, পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে। কি লিখছেন উনি, চলুন আপনাদের পড়ে শোনাই। আদিম যুগ হতেই মানুষ তার অস্তিত্ব রক্ষার এবং জীবন জীবিকার জন্য এখনো পর্যন্ত লড়াই করে চলেছে। এই মানব জাতির একটা অংশ পুরুষ আর একটা অংশ নারী। নারীরাই সমাজে নিপীড়িত অংশের মধ্যে সবথেকে সংকটপূর্ণ অবস্থায় আছে। পুংলিঙ্গের প্রভুত্বের বিরুদ্ধে স্ত্রীলিঙ্গের সমতা প্রতিষ্ঠার লড়াই নারীরা আজও করে চলেছে। শ্রেণী প্রভুত্বকামী প্রতিনিধিদের হাতে মূলত লাঞ্ছিত হচ্ছে নারীর আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার। কিন্তু আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে নারীদের অধিকারহীনতা বা দাসত্ব শুরু হয়েছে পরিবার ও সম্পত্তির উদ্ভাবনের ফলে। দাস,
সামন্ততান্ত্রিক ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের অধিকার প্রতিষ্ঠার কোনো সুযোগ ছিল না। এমনকি প্রথম দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি প্রতিষ্ঠানে অংশগ্রহণের নারীদের কোনো সুযোগ ছিল না। গণতান্ত্রিক অধিকার অর্জনের ইংল্যান্ডের নারী সমাজকে বেশ কয়েক বছর সংগ্রাম করতে হয়। আমেরিকায় দাস প্রথার বিরুদ্ধে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। 1857 সালের মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ করা এবং কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে আমেরিকার নিউ ইয়র্কে রাস্তায় নেমে সুতোকলের নারী শ্রমিকেরা লড়াই করেই আজকের 8ই মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে স্বীকৃতি আদায় করতে পেরেছে। আমাদের দেশেও বিংশ শতকের গোড়ার দিকে স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুরুষদের সঙ্গে সমভাবে লড়াই করেছে। আমরা ভুলতে পারি না প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, বীণা দাস, মাতঙ্গিনী হাজরা, বাসন্তী দেবী, সরোজিনী নাইডু প্রভৃতির লড়াইয়ের ইতিহাস। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান প্রযুক্তি প্রভূত উন্নতির যুগেও নারীদের লড়াই থামেনি। এই লড়াইকে জানাই অভিনন্দন। নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান। নারীর লড়াই এ বিষয়ে লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখেছেন, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, তবু একা পড়ে রব কর্তব্য সাধিতে। কে সেজন যার দায়িত্ব কর্তব্য জ্ঞানের কথা উঠেছে কবির কলমে? অনুমান এ কথায় নারীর চিরকালীন অদম্য লড়াই কাহিনী। তাদের মানসিক জোর, আত্মপ্রত্যয়, অঙ্গীকারের কথাই উচ্চারিত হয়েছে। পুরুষের যাযাবর জীবনকে থিতু করেছিল এই নারী, গড়েছিল এক স্থানে স্থায়ী বসতির ঠিকানা। প্রথম ফসল বুনে খাবারের জোগাড় করেছিল নারী। পুরুষদের ভবঘুরে জীবনের অবসান ঘটে নারীর নিরবিচ্ছিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে। আজও নারীর প্রেরণা, ত্যাগের অনুপ্রেরণা ও উৎসাহে সমাজে নতুন বসতির স্বপ্ন বাস্তবায়িত হয়ে আসছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের নানাভাবে হেনস্থা, দোষারোপ চলতেই থাকে। তাদের চিহ্নিত করা হয় অশান্তির মূল হিসাবে। দাবি করা হয় নারীর জন্যই রাম রাবণের যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। বিশ্বযুদ্ধগুলোর মূলেও নাকি নারী। দেশে বিদেশে যত সংসার ভাঙছে তার মূলেও নাকি নারীদের হাত রয়েছে। এক উন্মাদের হাস্যকর উদাহরণ। আমার দাদু বলতেন, ওরে, ছেলে মেয়ের বাবা অনুপস্থিত থাকলে মা তাদের মানুষ করতে পারে, কিন্তু মার অনুপস্থিতিতে ছেলে মেয়ের অসহায় বোধ করে। মায়ের স্থান পূরণ করার ক্ষমতা অন্য কারো নেই। স্বপ্ন মেয়েরাই দেখে, তাকে বাস্তবায়িত করতে লড়াই জারি রাখে। তারা সৃষ্টিশীল, সৃজনশীল, স্থপতি। তবুও তাদের নানাভাবে কটাক্ষ করা হয়, নানা প্রতিকূল ঘূর্ণির মুখোমুখি হতে হয়, নানা বিদ্রূপ সহ্য করতে হয়। গ্রামের অনেক অভাবী মেয়েদের দেখেছি, তারা অনায়াসে অভাবকে দূরে সরিয়ে সামান্য হাতের কাজ দিয়ে অল্প রোজগারে চালিয়ে নিচ্ছে, ছেলে মেয়েদের মানুষ করছে। অলসতা নাই মেয়েদের মধ্যে, লড়াই আছে। জিজ্ঞাসা করেছিলাম, চলে কি করে? বলে, এতেই চালাই। পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের নানা নামে চিহ্নিত করে আসছে যুগ যুগ ধরে। সধবা, বিধবা, স্বামী পরিত্যক্তা, দ্বিচারিণী, অলক্ষী, কোলটা, অভাগী বুড়ি, থুপড়ি, রাক্ষসী, আরো হাজার নামে তাদের অপবাদ দিয়েই থাকে। কিন্তু পুরুষের ক্ষেত্রে অভিযোগ নাই। ওরা সৎ, ওরা ভদ্র। সাহসী অনেককেই দেখেছি। থামাতে পারে না নারীর লড়াই, পদে পদে থামাবার সামাজিক বিধান। রামমোহনের সতীদাহ প্রথা রোধ কিংবা বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন নারীর লড়াইকে অক্সিজেন জুগিয়েছে। এ পৃথিবীর যা কিছু মহান, চিরকল্যাণকর, অর্ধেক তার সাজিয়াছে নারী, অর্ধেক তার নর। আসলে নারীর লড়াইয়ের সুফল পুরুষতান্ত্রিক সমাজ ভোগ করে।
সমাজ সার্বিক স্বীকৃতি দিতে কুণ্ঠা করে এসেছে, আজও করে, যদিও স্বীকার করে সংসার সুন্দর হয় রমণীর গুণে। পুরুষ মাঝে মাঝে তোষণ করে, কিন্তু মেয়েদের পূর্ণ স্বীকৃতি দেয় না। তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। আর সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, আমাদের লিখছি তোমায় পর্বে আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আর আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, আমাদের মার্চ মাসের প্রথম বিষয় হচ্ছে নারীর লড়াই এবং দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠিও পাঠাতে পারেন। চিঠির শব্দ সংখ্যা অবশ্যই মনে রাখবেন 200 থেকে 250-এর মধ্যে রাখতে হবে, আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, প্রথম বিষয় নারীর লড়াই এবং দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। আপনার অনুভব আপনার ভাষায় শোনান অভিজ্ঞাপনের লিখছি তোমায় পর্বে। এবারে কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের কিছু তথ্য জানিয়ে দেওয়ার পালা। আগামী 8ই মার্চ জিরানিয়া মহকুমার পূর্ব নোয়াবাদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা বিচারক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে। শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি এই মুহূর্তে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে একটি ফরম্যাটে আবেদনপত্র আহ্বান করা হয়েছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তরফ থেকে, এবং বিবরণে বলা হয়েছে যে আগামী 13ই মার্চ 2026 তারিখ সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে অংশগ্রহণ করতে পারেন আগ্রহী প্রার্থীরা। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আগরতলায় তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন দায়িত্বে চুক্তিভিত্তিক 3 মাসের জন্য একজন সঙ্গীত শিক্ষক এবং একজন যোগ শিক্ষক নিয়োগ করা হবে। যোগ্যতার মানদণ্ড, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, নির্ধারিত আবেদনপত্রের ফরম্যাট প্রভৃতি বিস্তারিত তথ্য ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ওয়েবসাইট https://www.tfti.ac.in থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং নির্ধারিত ফরম্যাটে 11/3/2026 অর্থাৎ 11ই মার্চ বিকেল 4:30 মধ্যে রেজিস্ট্রারের কার্যালয় TFTI নজরুল কলাক্ষেত্র কমপ্লেক্স, আগরতলা, পশ্চিম ত্রিপুরায় জমা দিতে পারেন। আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, তপশিলি জাতি কল্যাণ দপ্তর কর্তৃক জানানো হচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর, জিরানিয়া ও মোহনপুর মহকুমার যে সকল তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা 2025 ইংরেজি সনে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী, 9ম শ্রেণী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছে, তাদেরকে এক অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানটি আগামী 5ই মার্চ বৃহস্পতিবার 2026 বিকাল 2টায় আগরতলা স্থিত সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এইবারে একটু সুস্থ থাকার টুকিটাকি বিষয় আপনাদের জানিয়ে রাখছি। আজকে দোল এবং আগামীকাল রং খেলা। একে অপরকে রাঙিয়ে দিতে গিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হলে কিন্তু শরীরের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গেরই সবচেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে, তা হলো আমাদের চোখ এবং ফুসফুস। রং যতই মর্মে লাগুক না কেন, চোখে যেন না লাগে সেটার কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কথায় বলে সাবধানের মার নেই। দোলের সময় এবং পরে এমন অনেক ঘটনায় প্রকাশ্যে আসে যেখানে রং খেলার পরে লোকজনের চোখের দৃষ্টি ঝাপসা হয়েছে অথবা দৃষ্টিশক্তি একেবারেই চলে গেছে। শিশুদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। আবার দিনভর রং খেলার পর শ্বাসকষ্ট বা হাঁপানির টানও দেখা দিয়েছে অনেকের মধ্যেই। কাজেই উৎসবের আনন্দ ভরিয়ে দিতে হলে নিজের এবং কাছের মানুষদের সুস্থ থাকাটা কিন্তু খুবই জরুরি। তাই সতর্ক হয়ে রং খেলার পরামর্শ দিচ্ছে বিশিষ্ট চিকিৎসকেরা। লাল রঙের মধ্যে থাকে পারদ বা মার্কারির জটিল যৌগ, যা চোখে গেলে
ফুলে ওঠে এবং তার থেকে চোখ থেকে জল পড়ে। ভয়ানক ব্যথাও শুরু হয় প্রথমে। আবার সবুজ রঙে থাকা কপার সালফেট, যার প্রভাবে চোখে ভয়ানক সংক্রমণ হতেই পারে। উজ্জ্বল হলুদ রঙে থাকে লেডের মতো ভারী ধাতু, যা চোখের স্নায়ু নষ্ট করে দিতে পারে। নীল রঙে থাকে প্রাশিয়ান ব্লু, যে কারণে চোখ কর্কর হতে পারে। তাই রং খেলার সময় খেয়াল রাখতে হবে যাতে চোখ দুটিতে রং বা আবিরের কোনো মতেই না ঢোকে। আবার শুকনো আবিরে কিন্তু থাকে সিলিকা বা বালি, বিশেষ করে কেমিক্যাল রঙে, যা থেকে ফুসফুসের প্রদাহ বা সিলিকোসিসও হতে পারে। তাই সাবধানে খেলবেন, আর কি করবেন এবং কি করবেন না সেটাও একটু আবার মনে করিয়ে দিচ্ছি, সবার জানা আছে অবশ্যই। চোখে রং ঢুকলে সঙ্গে সঙ্গে জলের ঝাপটা দিতে হবে। চোখ ধোয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। দোল খেলার আগে নারকেল তেল মেখে নিন এবং তাতে রং কিন্তু দ্রুত মুছে যায়। রং খেলা হয়ে গেলেই ভালো করে গায়ে মাথায় সাবান দিয়ে স্নান করে নেবেন এবং চোখ জল দিয়ে ধোয়ার পর জ্বালা না কমলে চটজলদি হাসপাতালে কিন্তু যাবেন। আর কি করবেন না, চোখে রং গেলে কোনোভাবেই কচলাবেন না। রং হাতে লেগে থাকা অবস্থায় চোখে জল দেবেন না, এতে সংক্রমণ আরও বাড়বে। হাঁপানি থাকলে রং না খেলাই ভালো। রং যেন বেশিক্ষণ শরীরে না লেগে থাকে সেটাও লক্ষ্য রাখবেন। দোল সবার খুব ভালো কাটুক, কিন্তু সাবধানে কাটুক। সময় এবারে শ্রোতা বন্ধুদের কিছু কাজের খবরাখবর জানিয়ে দেবার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, সার্ভেয়ার, তহসিলদার, আমিন ইত্যাদি পদে লোক নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা 13টি। যোগ্যতা, নির্দিষ্ট পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। বয়স, সদ্য রিটায়ার্ড যারা হয়েছেন তারাই অগ্রাধিকার পাবেন। দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ 7ই মার্চ। বাছাইকৃতদের সরাসরি ইন্টারভিউ নির্দিষ্ট কেন্দ্রে হবে 10ই মার্চ তারিখে। বিএসএনএল-এ সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদের সংখ্যা 120টি। শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক পাস হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ 7ই মার্চ। বাছাইকৃতদের 29 মার্চে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশের শতাধিক শহরে। তবে বিস্তারিতভাবে আপনাদের কিন্তু কল লেটারে জেনে নিতে হবে। ওয়েবসাইটে জানিয়ে দিচ্ছে http://bsnl.co.in। আরও একটি কাজের খবর জানিয়ে রাখছে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ মোট 650টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিকম, বিএসসি, বিই, বিটেক, বিবিএ ইত্যাদি পাশ হতে হবে। অধিক নাম্বারে অগ্রাধিকার পাবেন। বয়স 20 থেকে 28 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 8ই মার্চ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 11 এপ্রিল। কেন্দ্র আগরতলা সহ সারা দেশে। জানিয়ে দিলাম কিছু কাজের খবর। এরই সঙ্গে কিন্তু আবহাওয়ার খবরটাও জানিয়ে দিচ্ছি শ্রোতা বন্ধুদের। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী আজকের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং 22.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 36%। তাহলে শ্রোতা বন্ধুরা, দোলের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা অভিজ্ঞাপনের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ অনুষ্ঠান পরিচালনায় আমি ছিলাম অপরাজিতা বন্দ্যোপাধ্যায়, আর আমি ছিলাম দীপিকা সাহা। আকাশবাণী আগরতলা।